আমি লর্ড কর্নেল। তোমাদিকে সব ফসল কনফিগেশন করিলাম। নীল চাষ না করিলে ওই জমিও লইয়া লইব, কেউ কিছু করিতে পারিবে না। সাহেব, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোমাকে সাবধান করছি, আমরা কেউ কিন্তু তোমাদের ছেড়ে দেব না। তাই নাকি? কি করিবে তোমরা? ভালো কথা বলছি সাহেব, আমাদের কষ্ট করে ফলানো ফসল ফেরত দিয়ে দাও, এর ফল কিন্তু ভালো হবে না। ওকে ফাইন, কেউ যদি ছিনিয়া লইতে পারে আমি সব দিয়া দিব। এই জমি আমাদের মা, আর এই ফসল আমাদের কষ্ট করে ফলানো। এত সহজে এই জিনিস আমরা ছাড়বো না, এত সহজে ছাড়বো না, ছাড়বো না। ফায়ার! সবুজে ঘেরা এই গ্রামটাই বহু মানুষের বাস। তাদের রোজগার কম হলেও জীবনে আনন্দের কোনো শেষ নেই। একসাথে খেতে বীজ বপন থেকে শুরু করে চাষ করা, আর শেষে একসাথে সেই ফসল ঘরে তোলা, সবটাই যেন কোমর বেঁধে একজোট হয়ে করে তারা। তবে শিমুলতলি গ্রামের মাতব্বররা আজও ওদের উপর ছড়ি ঘোরায়। আগের জমিদার ছিলেন পিতৃতুল্য, কিন্তু তিনি মারা যাবার পর তার নায়েব যখন জমিদার হয়ে বসল, তখন থেকেই এই দুর্দিনের সূচনা। তবে তাদের করার কিছু নেই, আর এখন ধান ঘরে তোলার সময়, তাই এই নিয়ে বিশেষ ভাববার সময়ও তাদের নেই। কানাই ধান চালতে চালতে বিপিনকে বলল, বলছি, ওই জগমোহনের খবর কিছু জানো নাকি? শুনলুম তো, এখনো জ্বর নামেনি। কি যে হলো কি জানি। আমার তো এবার চিন্তা হচ্ছে, কিছু হলে যে পরিবারটা একেবারে ভেসে যাবে। এদিকে আবার কর দেবার সময় হয়ে গেল। শুধু কি তাই, ওর কিছু হলি ওর বউটাকে যে চিতে তুলবে, আর বাচ্চাগুলো তখন কি যে করবে। ওই বামনগুলো ওই মেয়েটাকে একেবারে শেষ করে দেবে। আরে এসব বলো না, কেউ শুনলে আর রক্ষে থাকবে না। হ্যাঁ, তা যা বলিছ। এই হলো বাবা, এতক্ষণে ধান তোলা শেষ হলো। সেই কোন সকালে এসেছি। দেখতে দেখতে ক্ষেত থেকে ধান তোলা হয়ে যায়। তবে তার ঘরে যাবার আগেই অলিখিত নিয়ম মতো জমিদারের লেঠেলরা কর নেবার নাম করে অধিকাংশ ফসল নিয়ে চলে যায়। আর একদিকে ইংরেজরা ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছে বাংলায়। তাদের সাথ দেবার জন্য অনেকেই নিজেদের ইংরেজি ভাষায় পারদর্শী করার চেষ্টা করে চলেছে। শিমুলতলি গ্রামের একমাত্র শিক্ষক মোহনলাল বাবু, যিনি সদ্য বিলেত থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। তবে গ্রামের অবস্থা দেখে তিনি নিজের ইচ্ছায় গ্রামের ছেলেদের পড়ানোর জন্য একটা টোলের ব্যবস্থা করেছেন। তার সাহায্যে জমিদারের নায়েব থেকে শুরু করে আরো বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি ইংরেজি ভাষাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করে চলেছেন। একদিন তিনি ছেলেদের পড়াচ্ছিলেন। আচ্ছা শোনো, আজ আমি তোমাদের পড়াবো। আচ্ছা মাস্টার মশাই, ওই লালমুখো সাহেবগুলো কেমন গো? ওরা বেশ ভালো মানুষের রতন। ওরা কত শিক্ষিত দেখেছিস? দেখবি ওরা এখানে যখন ব্যবসা করতে এসেছে, এই দেশেরও অনেক উন্নতি হবে। তবে যে শুনলাম পাশের গায়ে নাকি ওদের নিয়ে বড়সড় ঝামেলা বেঁধেছে। ঝামেলা কি নিয়ে বলতো? তা ঠিক জানি না, তবে বাবা বলছিল ওরা নাকি মোটেও ভালো মানুষ নয়। রতনের কথা শুনে তিনি আর কোনো জবাব দেন না। ঝামেলা বেঁধেছে কথাটা শুনে
ঠিক কি ব্যাপারে ঝামেলা তা জানার জন্য ওনার মনটা ব্যাকুল হয়ে ওঠে। তাই ওদের পড়ানো শেষ করে উনি রওনা দেন পাশের গ্রামের উদ্দেশ্যে। সেখানে ওনার বন্ধু থাকে, সেখানে গিয়ে 2-1 দিন থাকলেই পুরো ব্যাপারটা জানা যাবে। যেমন ভাবা তেমন কাজ। টোল থেকে বাড়ি গিয়ে উনি রওনা দিলেন পাশের গ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে উনি যেটা জানতে পারলেন তার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। ওনার চোখের সামনে যেন সমস্তটাই ধোঁয়াশা হয়ে গেল। ওনার বন্ধু সেই গ্রামের জমিদার। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে দুজনে মিলে বসে গল্প করতে কথায় কথায় মোহনলাল বাবু বলেন, আরে শ্যামল, শুনলাম এই গ্রামে নাকি কি সব ঝামেলা হয়েছে, তা কি নিয়ে একটু বলবি আমায়? সে অনেক কথা রে, কোনটা ছেড়ে কোনটা বলবো। গ্রামের অবস্থা খুব খারাপ। আহা, তুই সবটাই বল না, তাড়াহুড়ো তো কিছু নেই। বেশ, শোন তবে। আজ থেকে বেশ কয়েক মাস আগে সাহেবরা এই গ্রামে আসে। আমার কাছে এসে অনুমতি চেয়েছিল ব্যবসা করার। তবে তখন আমি বুঝতে পারিনি ওরা ব্যবসার নাম করে এখানে লুটপাট চালাবে। কি বলছিস এসব? সত্যি বলছিস তো? হ্যাঁ রে, যা বলছি একদম ঠিক বলছি। গত কয়েক মাসে ওরা গ্রামটা যেন পুরো শেষ করে দিয়েছে। আমি জমিদার হয়েও কিছু করে উঠতে পারছি না, শুধুমাত্র ওদের থেকে কিছু টাকা ধার নিয়েছি বলে। জানি না এর শেষ পরিণতি কি। কেউ কোনো প্রতিবাদ করছে না কেন? সবাই মিলে যদি প্রতিবাদ করা হয় তাহলে তো আর এই অত্যাচার চলতে পারে না। তোকে সবটা প্রথম থেকে বলি তবে। ওরা সেবার ওই নীল চাষের প্রস্তাব নিয়ে আসে। শুনে ভেবেছিলাম এতে কৃষকদের বেশ লাভ হবে। সেই মতো দাদন নিয়ে চাষ শুরু হয় জমিতে। কিন্তু ব্যাপারটা বোঝা গেল 2 মাস পর, যখন কৃষকেরা নীলের পাশাপাশি ধান পাট চাষ করতে গেল। দেখা গেল জমিতে উর্বরতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওই জমিতে আর কিছুই চাষ করা যাচ্ছে না। এদিকে সাহেবেরা 20 আটি নিয়ে যায় আর তার বদলে দেয় 1 টাকা। এক জমিতে 60 আটির বেশি ফলানো প্রায় অসম্ভব। অন্যদিকে এই সুযোগে মহাজনরা ধান পাটের চড়া দাম হাঁকায়। সাহেবেরা গ্রামে মাঝে মাঝে হানা দিয়ে ফসল তুলে নিয়ে যাচ্ছে। এবার ওরা হয়তো পাশের গ্রামগুলোতেও পাড়ি দেবে। সব শেষ হয়ে যাবে। আগে শুনেছিলাম বটে, তবে তখন এই কথা বিশ্বাস হয়নি। কিছুদিন এখানে থাক, দেখবি সবটা নিজের চোখেই দেখতে পাবি। কিন্তু এর কোনো না কোনো তো মুক্তির উপায় হবেই। জানি না রে। দেখ, আমি কি বলি, জমিদার বাবু, আমার মেয়েকে বাঁচান। আরে শান্ত হও পবন, কি হয়েছে তোমার মেয়ের? ওই সাহেবরা ওকে তুলে নিয়ে গেছে। ওরা মেরে ফেলবে আমার মেয়েটাকে। আপনি বাঁচান ওকে দয়া করে। সে কি, তুলে নিয়ে গেছে মানে? বাবু, নীল চাষ করিয়ে পেট চলে না। এদিকে সাহেবের কথা মতো ফলন হয়নি, এতে ওনার লোকসান হয়েছে। আর তাই পবন আর কিছু ভাবতেও পারছে না। শ্যামলবাবু বেশ অবাক হয়েছেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এমন সময় মোহনলাল বাবু বলে উঠলেন, কোথায় নিয়ে গেছে কিছু জানো? ওদের টেরায় নিয়ে গেছে। সেটা চেনো? কোথায়? সে মাথা নেড়ে সম্মতি জানালে উনি আর কিছু না ভেবে পবনের সাথে বেরিয়ে পড়ে। কি করবে বা কিভাবে করবে ভাবা হয়নি, তবে এর একটা ব্যবস্থা ওনাকে করতেই হবে। আজ ওনার নিজের ওপরেই রাগ হচ্ছে। এদের উনি ভালো ভেবেছিলেন, এই মানুষকে দেখে ভেবেছিলেন এরা উন্নতি সাধন করবে। হায়, এই কেমন উন্নতি! এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে গেলেন ওদের ডেরার দিকে। সেখানে অনেক সেনা আছে পাহারায়, তবে তাদের অধিকাংশই ওই গ্রামের লোক। উনি আর কিছু না ভেবে একাই এগিয়ে গেলেন।
সাহেবের সাথে একবার, অন্তত একবার কথা বলা উচিত। উনি মনে মনে ভাবেন, একবার যদি বুঝে বলি ওরা নিশ্চয়ই বুঝবে এখানকার অবস্থা। ওরা কত শিক্ষিত। সেদিন তো ওদের জন্য দুটো মেয়ে সতী হতে হতে বেঁচে গেল। তাহলে কৃষকদের কষ্ট কেন ওনারা বুঝবেন না? এইসব ভাবতে ভাবতে সাহেবের তাঁবুর সামনে গিয়ে দাঁড়ান, তবে তাকে সাহেবের সাথে দেখা করতে দেওয়া হয়। তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকা সাহেব বলে, সাহেব এখন কারোর সাথে দেখা করবেন না, উনি ব্যস্ত আছেন, আপনি বরঞ্চ এখন যান। আচ্ছা, তুমি গিয়ে বলো আমি এসেছি। আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, কোনো অসুবিধা নেই। বললাম তো হবে না। আর সাহেব এখানে কারো আসাটা ঠিক পছন্দ করেন না। আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। দেখুন মাস্টারমশাই, আমি আপনাকে মন থেকে বড়ই সম্মান করি, তাই অনুরোধ করছি দয়া করে চলে যান, নয়তো ওরা আপনাকে দেখলে আমাকে বাধ্য হয়ে হয়তো আপনাকে এখান থেকে বের করে দিতে হবে। এটা আমি চাই না। বেশ, আমি চলে যাব, তবে তার আগে একটা কথা বলো দেখি, এনারা কি সত্যি গ্রামের কোনো মেয়েকে এখানে তুলে নিয়ে এসছে? এবার আপনি আসুন। সিপাহীর এই করুণ স্বরে করা আকুতি উনি ফেলতে পারেন না, তাই আমি কিছু জানি না বলে চলে এলেন ওখান থেকে। শ্যামলবাবু ওনাকে দেখে অনেক প্রশ্ন করে, তবে উনি তার কোনো জবাবই দেননি। আসলে কোনোভাবেই যেন এই ঘটনাগুলো মানতে পারছেন না, তবে ওনার মাঝে একটা বিদ্রোহের আগুন জ্বলে উঠতে চেয়েও যেন পারছে না। বরাবর বইকে আঁকড়ে ধরে বাঁচা মানুষ উনি। সেখানে কাউকে আঘাত করা তো দূরে থাক, আঘাত করার কল্পনাও ওনার মনে আসে না। কিন্তু চোখের সামনে এমন সব দেখেও যে উনি স্থির থাকতে পারছেন না। এক প্রবল দ্বন্দ্ব শুরু হয়েছে ওনার মনের মধ্যে। নমস্কার, আমি জয়দীপ, আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইম। আজ আপনারা শুনছেন নবাগতা লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর লেখা নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত কাহিনী অবলম্বনে অডিও স্টোরি মুক্তির স্বাদ। গল্পের স্ক্রিপ্ট লিখেছেন মোহর, গল্পের কথকের ভূমিকায় দর্শ ও শুভস্বপ্না মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অভিষেক ব্যানার্জি, শান্তনু দে, রাজা সর্দার, তমাল ব্যানার্জি, স্বস্তিক দে, অভিজিৎ মাঝি, নীলাঞ্জন রায়, জয়দীপ গাঙ্গুলি, টাবুন চৌধুরী, অমিতাভ গুপ্ত এবং শুভম রায়চৌধুরী। গল্পের পোস্টার ও আবহ জয়ফ্রো ক্রিয়েশন। সমগ্র পরিকল্পনা, পরিচালনা ও সম্পাদনায় আমি জয়দীপ গাঙ্গুলি। গল্পের পরবর্তী অংশ। ইংরেজ তাঁবুতে আজ যেন উৎসব চলছে। পানীয় গ্লাসে ঠুনঠান শব্দ যেন পরিবেশটাকে পুরো বদলে দিয়েছে। লর্ড কর্নেল আর তার সাথী দুজনে মিলে তাঁবুর বাইরে আগুন জ্বালিয়ে চেয়ার টেবিলে বসে নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। কর্নেল বলে, উহাদের যা ভয় দেখাইয়াছি, আর কোনোদিন ওরা আমাদের না বলিবে না। নো নেভার। তবে এই ভয়টা মিটতে দেওয়া যাবে না, বিকজ উহাদের জমিন খুব ভালো আছে। এই জমিন আমাদের চাই, উহাতে ফসল ভালো হইবে।
উহাদের দিয়ে নীল চাষ করাইতে হইবে at any cost। হ্যাঁ, উহারা করিবে, আমি শিওর। যা ভয় আজ দেখাইলে, এরপর তো করবেই। তার কথা সম্মতি জানিয়ে দুজনে একসাথে হাসতে থাকে। তবে তারা ভাবতেও পারেনি তাদের কথাগুলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একজন শুনছে। শুধু শুনছেই নয়, বরং তাদের কথাগুলো শুনে তার চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সেখান থেকে আগুন বেরিয়ে আসতে পারে। তবে এখন তার রাগ দেখানোর সময় নয়। আগে মেয়েটাকে এদের কবল থেকে উদ্ধার করতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। সে ধীরে ধীরে সেই অন্ধকারের মধ্যে মিশে পুরো জায়গাটা ভালো করে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর অবশেষে মেয়েটির দেখা হয়। তাই সে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি মেয়েটির কাছে এগিয়ে যায়। তাঁবুতে মেয়েটিকে বেঁধে রেখেছিল। বাইরে সিপাহী না দেখে সেই ছায়ামূর্তি ওই তাঁবুর ভেতর প্রবেশ করে। তারপর খুব সাবধানে মেয়েটির হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। তবে সেখান থেকে পালানোর আগে দুজন সিপাহীকে তাঁবুর দিকে আসতে দেখে ওরা দুজনেই ওখানে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি ভয় কাঁপছে, তবে ছায়ামূর্তির মাঝে তেমন কোনো ভয় লক্ষ্য করা গেল না। সে চোখে মেরেছে তার হাতের কাছে থাকা একটা মশাল নিয়ে তাঁবুর উপর এক প্রান্ত লক্ষ্য করে ছুঁড়ে দিল। মশালটি সেখানে গিয়ে পড়ার সাথে সাথে তাঁবুর গায়ে খুব বাজেভাবে আগুন লেগে যায়। সেখানে থাকা সিপাহীরা প্রথমে ভয় পেয়ে গেলেও পরে তাড়াতাড়ি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। তাই এই সময় সেই ছায়ামূর্তি মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে গ্রামে তারা ফিরে না, কারণ গ্রামে ফিরে গেলে সাহেবদের নজর মেয়েটির ওপর আবার যে পড়বে না তার কোনো নিশ্চয়তা যেমন নেই। তেমন গ্রামের লোক মেয়েটার জন্য যতই কান্নাকাটি করুক, এখান থেকে ফিরে যাওয়ার পর মেয়েটিকে যে মেনে নেবে তারও তেমন কোনো নিশ্চয়তা নেই। তাই সেই ছায়ামূর্তি মেয়েটিকে নিয়ে পাড়ি দিল অদূর এক ভবিষ্যতের উদ্দেশ্যে। তার নিজেরও জানা নেই এর পরিণতি কি, তবে এটুকু সে জানে মেয়েটিকে আর কোনোভাবেই সে কোনো বিপদে পড়তে দেবে না। মেয়েটিকে যে সে বোন বলে রেখেছে। এদিকে সাহেব দুজন এই কাণ্ড দেখে বেশ ঘাবড়ে গেছে। একজন দূর থেকে উঁকি মেরে ভেতরে মেয়েটিকে দেখার চেষ্টা করে, তবে কিছুই দেখতে পায়। বহু চেষ্টার পরেও তাঁবুটিকে বাঁচানো যায় না। সাহেবরা একবার দেখে এটাই ভেবে নেয় যে মেয়েটি আর বেঁচে নেই। কর্নেল সাহেব বলেন, এই ইনসিডেন্ট হইল কি করিয়া? তোমরা কি করিতেছিলে? অল ডার্টি ইন্ডিয়ান। এই বলে উনি চলে যান ওখান থেকে। সিপাহীরাও নিজেদের কাজে চলে যায়। মেয়েটিকে নিয়ে একটা ছোট্ট ঘরে প্রবেশ করে সেই ছায়ামূর্তি। সেখানে থাকা বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, ও তোমাদের বোন না, ওকে আগলে রাখার দায়িত্ব তোমাদের। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি ওকে পেলেন কোথায়? আচ্ছা শোনো, ও সেই যাকে সাহেবরা তুলে নিয়ে গিয়েছিল। আমি ওখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে এসেছি। আপনি আমাদেরও একবারও বললেন না যাওয়ার আগে, একা একা চলে গেলেন। এতে তো আপনার ক্ষতি হতে পারতো। নিজের ক্ষতি, নিজের বিপদের কথা ভাবলে কি দেশের কাজে এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারতাম? যাই হোক, এবার আমাকে যেতে হবে, আর খুব শীঘ্রই আমাদের দল গঠন করতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে গ্রামবাসীদের বিপদে। পরের দিন সকালবেলা শ্যামলবাবু মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে, তোর হলো কি বলতো? কাল থেকেই তো দেখছি আর কোনো কথাই বলছিস না। কিছু কি হয়েছে? আসলে কালকে ওই ঘটনা শোনার পর থেকে আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওরা যখন এই দেশে প্রথম পা রাখে তখন আমার মনে হয়েছিল এবার তাহলে এইখানে সমস্ত অন্ধবিশ্বাস, কুসংস্কার সব ধুলোয় মিশে যাবে, এই গ্রামগুলোর উন্নতি হবে। এমনকি সেদিন যখন আমাদের গ্রামের জগমোহনের বউকে সতী করা হচ্ছিল, ওরা এসে বাধা দেওয়াতে আমার মনে এই ধারণা আরো দৃঢ় হয়। কিন্তু তখন কি আর
এসব জানতাম। এত ভাবিস না, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। তাই যেন হয়। আচ্ছা, ওই মেয়েটার কোনো খবর পাওয়া গেল? ও মা, তুই কিছু বলিসনি তো? তার সাথে একবার দেখা করা যাবে? না, তার উপায় নেই। কিন্তু কেন? আসলে আজ সকালে খবর এসেছে ওরা মেয়েটিকে যে তাঁবুতে রেখেছিল, কাল রাতে আচমকা সেই তাঁবুতে আগুন লেগে গেছে এবং মেয়েটা সেখানেই পুড়ে মারা গেছে। এরপর দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। মোহনলাল বাবুর আর ওখানে মন বসছিল, তাই দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে উনি রওনা দেন নিজের গ্রামের উদ্দেশ্যে। সেখানেও সাহেবরা নীল চাষের জন্য অত্যাচার শুরু করে দিয়েছে। গ্রামের সমস্ত লোকজন জমা হয়েছে এক জায়গায়। মাঝখানে জমিদার বাবু, নায়েব মশাই এবং দুজন সাহেব চেয়ারে আরাম করে বসে আছে। সাহেব তার পাশে থাকা একটা লোককে কিছু বলছে এবং সেটার বাংলা করে গ্রামের বাকি মানুষদের বুঝিয়ে দিচ্ছে। মোহনলাল বাবু শুনতে পেলে লোকটা বলছে, এই যে সাহেব যেগুলো বলছে না, সেগুলো তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও কেমন। এবার বলি, এবার থেকে এইসব জমিতেও নীল চাষ হবে। সাহেব 20 আটি নীল পিছু দেবেন 2 টাকা। এইসব নীল চাষ হয়ে গেলে সাহেবের লোক এসে সেগুলো তুলে নিয়ে যাবে। আর এই চাষ শুরু করার আগে সাহেব 1 টাকা দাদন দেবে। সেটা তোমাদের 2 মাসের মধ্যে সুদ সমেত ফেরত দিতে হবে, তবেই তোমরা ফসলের দাম পাবে। কি বুঝলে তো? হ্যাঁ, নয়তো সাহেব এই ফসলের দাম থেকে সেই টাকা কেটে নেবে। না, এবার সবাই লাইন করে দাঁড়িয়ে পড়ো, সবাই লাইন করে দাঁড়িয়ে পড়ো, আমি সবাইকে টাকাটা দিয়ে দিই। জমিদার বাবু কিছু বললেন না, ফলে শিমুলতলি গ্রামেও শুরু হয় নীলকরদের অত্যাচার। একদিন মোহনলাল বাবু পড়াচ্ছিলেন টোলে, তখন একজন ছাত্র বলে ওঠে, আচ্ছা মাস্টার মশাই, নীল কি ফল না সবজি? ওটা খাওয়ার জিনিস নয়, ওটাতে জামা কাপড় কাচা হয়। তাহলে আমরা খাবো কি মাস্টার মশাই? কেন? এতদিন যা খেতাম। কিন্তু সেসব চাষ যে বন্ধ করে দিয়েছে জমিদার বাবু। মাঠে যে আর ধান কম ফলানো যায় না, ওই নীলে ক্ষেত ভরে গেছে। সোনালি ক্ষেত নীল হয়ে গেছে, মাটি নষ্ট হয়ে গেছে, খাবো কি? এবারে যেন ওনার ভেতরেও একটা হাহাকার শুরু হলো। এইটুকু বাচ্চারাও যে ওই শয়তানগুলোকে চিনে ফেলেছে, কিন্তু এই জমিদার কিছু টাকার জন্য না না আর ভাবতে পারছে না। তবে ইতিমধ্যে কিছু জায়গাতে যে বিদ্রোহ শুরু হয়েছে তার খবর উনি পেয়েছেন। তবে তার পরিণাম শুনে কাউকে সে পথ বেছে নিতে বলা বা নিজের সে পথ বেছে নেবার সাহস ওনার নেই। এভাবে দেখতে দেখতে দিন চলতে লাগলো। শিমুলতলিতেও বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। চারিদিকে রব উঠেছে, কৃষক তুমি খেয়ে বাঁচো, নিজে বাঁচো, সবাইকে বাঁচাও, সোনালী ফসল, নীল নয় ধান ফলাও, কৃষক তুমি খেয়ে বাঁচো, নিজে বাঁচো, সবাইকে বাঁচাও, নীল নয় সোনালী ফসল। আর এই বিদ্রোহের আগুনে ঘি দিল একটা ঘটনা। ইংরেজরা হার মানতে নারাজ, কারণ একটাই, ইংল্যান্ডে বিপুল নীলের চাহিদা ওদের লোভ বাড়িয়ে দিয়েছে। আর এদিকে চাষিরা নীল চাষ করতে নারাজ, তাদের দাবি মরতে হলে চাষ না করে মরব। সাহেবরা এইসব শুনে ভীষণ রেগে যায় আর গ্রামে এসে চাষিদের সব ফসল গরুর গাড়িতে তুলে নেয়। একজন সাহেব বলে ওঠে, আমি লর্ড কর্নেল, তোমাদিকে সব ফসল কনফিগেশন করিলাম, নীল চাষ না করিলে ওই জমি লইয়া লইব, কেউ কিছু করিতে পারিবে না। সাহেব, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি তোমাকে সাবধান করছি, আমরা কেউ কিন্তু তোমাদের ছেড়ে দেব না। তাই নাকি? কি করিবে তোমরা? ভালো কথা বলছি সাহেব, আমাদের কষ্ট করে ফলানো ফসল ফেরত দিয়ে দাও, এর ফল কিন্তু ভালো হবে না। ওকে ফাইন, কেউ যদি ছিনিয়া লইতে পারে
আমি সব দিয়া দিব। সাহেব কথাটা শেষ করতে না করতেই একটা বাচ্চা ছেলে এগিয়ে এসে গরুর গাড়িতে থাকা এক ঝুড়ি ধান থেকে এক মুঠো তুলে নেয়। এটা দেখে সাহেব বেশ রেগে যায়। ওকে দেখে আরো কিছু জন এগিয়ে আসে। এই জমি আমাদের মা, আর এই ফসল আমাদের কষ্ট করে ফলানো। এত সহজে এই জিনিস আমরা ছাড়বো না, এত সহজে ছাড়বো না, ছাড়বো না। এই বলে ওরা ওখান থেকে সরে আসে। বাচ্চাটা আরেক মুঠো ধান তুলে সবে সেখান থেকে সরে এসেছে অমনি সাহেব তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সাহেবের অব্যর্থ নিশানা বাচ্চাটার মাথার খুলি ভেদ করে চলে যায়। বাচ্চাটার সাথে সাথে সেখানে লুটিয়ে পড়ে। তার মাথায় গুলি লাগার ফলে কিছুটা রক্ত ছিটকে গিয়ে পড়ে ধানের উপর। এটা দেখে আরো কিছু জন এগিয়ে আসে। তাদের উপরেও আর চোখের পলকে 3টে তাজা প্রাণ চলে যায়। বাকিরা এতে ভয় পেয়ে পিছিয়ে আসে। আশা করি আমাকে আর আসিতে হইবে না এখানে। এইবার সব কাজ ঠিক মতো হইবে, নয়তো আমাকে অন্য কিছু ভাবিতে হইবে। কথাগুলো বলে গরুর গাড়ি ভর্তি ফসল নিয়ে চলে যায় তারা। তবে তার আগে রক্ত মাখা সেই ধান ফেলে দিয়ে যায় মাটিতে, আর সেখানে পড়ে থাকে ওদের মৃতদেহ আর সেই রক্ত মাখা ধান। ভিড় আস্তে আস্তে কমে আসে ঠিকই, তবে কেউ খেয়াল করে না এই ভিড়ের মাঝেই বিদ্রোহের আগুন দপদপ করে চলছে। যিনি এগিয়ে যেতে চাইলেও এগিয়ে যাননি, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষায়। রাতের বেলা যখন সারা গ্রাম শোক স্তব্ধ নিশ্চুপ, তখন একদল ছায়ামূর্তি বেরিয়ে পড়ল নিজেদের উদ্দেশ্যে। সাথে আছে কাস্তে আর কোদাল। অন্ধকারের মধ্যে দিয়েও বেশ পথ চলছে তাদের পথ চলা দেখে মনে হচ্ছে যেন অন্ধকার ভেদ করে ছুটে চলেছে একদল শিকারীর দল। বেশ কিছুটা পথ চলার পর দলটা গিয়ে থামল ইংরেজদের তাঁবুর ঠিক পেছন দিকে। আজও সেখানে চলছে উৎসব। আগের দিন শুধু একটা তাঁবু পুড়িয়েছে, কিন্তু আজ সে সমস্তটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর যতগুলো মানুষের প্রাণ এরা নিয়েছে তার দাম এদের মেটাতেই হবে। আজ এদের শেষ না করে সেখান থেকে কোনোভাবেই যাবে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি একটা দল দল এগিয়ে যেতে লাগলো। এরপর হাতে থাকা একটা পুরু আচমকাই জ্বালিয়ে দিল সাহেবের মাথা লক্ষ্য করে। তার এই হঠাৎ করা আঘাতে সাহেবের মাথা আলাদা হয়ে যায় দেহ থেকে। অপরদিকে বসে থাকা আরেকজন সাহেবের মুখে গিয়ে ছেটে রক্ত। সে ভয় পেয়ে চিৎকার করে, তোমার এত বড় সাহস হইল কি করিয়া? তুমি এখানে অব্দি এলে কি করিয়া? কে আছো? ওকে এক্ষুনি বাঁধিয়া ফেলো। একটু আগে ঘটে যাওয়া ঘটনা দেখে সবাই প্রায় ভীত হয়ে পড়েছে, তাই কেউ আর এগোনোর সাহস করল না। এটা দেখে সাহেব আবার বলে ওঠেন, কি হইল? শুনতে পাইতেছ না? ধরো ওকে। এবার কিছুটা কাজ হলো। কিছুজন গোড়া সৈনিক বন্দুক হাতে এগিয়ে এলো, তবে তারা গুলি করার আগেই ওই দলটা ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর। অস্ত্র নিয়ে যুদ্ধ করা যাদের অভ্যাস, তারা কি আর কাস্তে পুরি আর গায়ের জোরের সাথে বেড়ে ওঠে? না, গায়ের জোর এমন এক শক্তি যার সঠিক প্রয়োগ অনেক কিছু করতে পারে। আর হলো ঠিক তাই। অনেকক্ষণ ধরে লড়াই চললেও অবশেষে গোড়া সৈনিকদের হার স্বীকার করতেই হলো। এবার ওই ছায়ামূর্তি সাহেবদের সামনে এগিয়ে গিয়ে বলল, আজ তোমরা 4 জনকে মেরেছ, তার বদলে আমি তোমাদের 10 জন সিপাহীকে মেরে গেলাম। এরপর কিছু করার আগে অন্তত একবার ভেবে নেবে এই রাতটার কথা, নয়তো তোমার বন্ধুর মাথাটা যেভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তোমার মাথাটাও ঠিক সেইভাবে মাটিতে গড়াগড়ি খাবে। আর সকালবেলায় তুমি যে অন্যের রক্ত লাগিয়ে এসেছিলে, সেই অন্ন আমি তোমায় ফেরত দিলাম। নিজের ভালো চাও তো এই গ্রাম ছেড়ে চলে যাও। কথাটা বলে সে একটা থলে থেকে কিছুটা রক্ত মাখা অন্ন তুলে সাহেবের সামনে থাকা টেবিলের ওপর ছড়িয়ে দেয়। তারপর সাহেবের মাথা, যেটা সে নিজে হাতে কেটে ফেলেছিল, সেই মাথাটা আর সাহেবের বন্দুকটা তুলে নিয়ে যেমনভাবে এসেছিল ঠিক তেমনভাবেই আবারও অন্ধকারে মিলিয়ে যায়।
যেন অন্ধকার থেকেই তার আগমন হয়েছিল, আবার সেই অন্ধকারেই তার নিজেকে লুকিয়ে ফেলার পালা। আচ্ছা, আপনি ওই বন্দুকটা নিয়ে এলেন কেন? লোহা কাটতে যেমন লোহার প্রয়োজন হয়, ঠিক তেমনি ওদের বন্দুকের মোকাবিলা করতে এই বন্দুক। কিন্তু আমরা যে কেউ বন্দুক চালাতে পারি না, বন্দুক চালানো শেখাবে কে? আমি শেখাবো। যেমন করে হাতে ধরে লাঠি চালানো, তলোয়ার চালানো শিখিয়েছি, ঠিক তেমন ভাবেই বন্দুক চালানো শেখাবো। বিদ্রোহের আগুন এবার চারিদিকে ছড়িয়ে পড়বে। আমাদের এই দল হবে হাজার হাজার মানুষের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। সকাল সকাল জমিদার বাড়িতে হইচই পড়ে গেছে। কে বা কারা যেন এক সাহেবের কাটা মাথা রেখে গেছে বাড়ির সামনে। লেজেন্ডরা সকালে দেখে বেশ ভয় পেয়ে গেছে। নায়েব মশাই এসে জমিদার বাবুকে বললেন, কর্তামশাই, সাহেব এসেছেন, উনি খুব রেগে আছেন, এবার কি হবে? রেগে তো থাকবেনি, এমন একটা ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতেও পারছি না এমন কাজ কে করলো। না, উনি ওই কারণে রেগে নেই। ওই কারণে রেগে নেই তো কি কারণে রেগে আছে শুনি? ওনার কথা শুনে আমি যেটুকু বুঝলাম, ওনার মনে হয়েছে এই কাজের পিছনে আপনি আছেন। নায়েব, তোমার মাথায় ঠিক আছে? এসব তুমি কি বলছো? আমি কেন এই কাজ করতে যাব? এই কথা আমি বলছি না, বলছে সাহেব, আর উনি এই কারণেই আপনার সাথে দেখা করতে এসেছেন। কে করলে এমন কাজ কি জানি, লেখকদের বলো চারিদিকে ছড়িয়ে পড়তে। তা কি আর বলিনি? যাই হোক, আপনি চলুন বৈঠক ঘরে, সাহেব বসে আছেন ওখানে। নায়েবের কথা শুনে জমিদার মশাই তাড়াতাড়ি বৈঠক ঘরের দিকে যায়। নায়েবও একটা চওড়া হাসি নিয়ে সেই দিকে যায়। মনে মনে বলতে থাকে, কি ভেবেছ এত সহজে আমি সব ভুলে যাব? আমার পরিবারকে ঠকিয়ে তুমি এই জমিদারি নিয়েছ, আর আজ আমার পালা। এবার এই জমিদারি আমি আমার নিজের হাতে নেব, তবেই না আমার পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে। দেখো এবার কেমন লাগে। এইসব ভাবতে ভাবতে সে যখন বৈঠকখানায় যায়, তখন দেখে জমিদার মশাই সাহেবের পায়ের কাছে বসে। বিশ্বাস করুন সাহেব, আমি এসবের কিছুই জানি না, আমি এসব কিছুই করিনি। আমাকে একটু সময় দিন, আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। তুমি যদি না করিবে তো আমার ফ্রেন্ডের মাথা এখানে আসিল কি করিয়া? শুধু তাই না, সব ফসল ও বন্দুক লুট হইয়াছে। শোনো বাবু, আমি কিছুদিনের জন্য আমার দেশে যাইতেছি, তুমি তার আগে প্রমাণ করিতে পারিলে ভালো, আদারওয়াইজ আমি তোমাকে মারিয়া ফেলিব। কথাটা মনে রাখবে, হ্যাঁ? সাহেব চেয়ার থেকে উঠে বেরিয়ে চলে যায়। জমিদার মশাই ওখানেই বসে থাকেন আর ভাবতে থাকেন কিভাবে কি হয়ে গেল। নায়েব মশাই মুখে ওনাকে সান্ত্বনা দিলেও মনে মনে বেশ খুশি হয়। কিছু একটা ব্যবস্থা করার আশ্বাস দিয়ে নায়েব মশাই নিজের বাড়ি চলে যায়। এরপর আরো একদিন চলে যায়। গ্রামের লোকেরা সবটা জেনে সত্যিই ভীষণ খুশি হয়েছে। সেদিন বিকেলবেলা রতন মোহনলাল বাবুকে বলে, আচ্ছা মাস্টার মশাই, সবাই বলছে যে ওই সাহেব নাকি চলে যাবে, তাহলে এবার নিশ্চয়ই আবার ধান চাষ হবে। জানি না রে, তবে আজ তোদের একটা কথাই বলবো, ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে ওরা কখনোই আমাদের নিজেদের গোলাম না বানাতে পারে। ওদের গোলাম হলে আমাদের বেঁচে থাকাটা দায় হয়ে যাবে, তবে আমরাও কারো গোলাম হয়ে বাঁচব না। না মাস্টার মশাই, একদম নয়, আমরা কারো গোলামি করব না। বেশ, এখন তোরা বাড়ি যা।
ক্রমে আরো কিছু ঘটনা ঘটে গেছে পরপর। সাহেব জমিদারকে সত্যিই গুলি করেছে, তাও জনসমক্ষে। নায়েব মশাই দখল করেছে জমিদার। এতদূর সব ভালোই চলছিল, এক অত্যাচারী জমিদারের পতনে গ্রামবাসীরা বেশ আনন্দিত হয়েছিল। তবে এই সুখ বেশি দিন স্থায়ী হল। সেই সাহেব চলে গেলে জেমস উডস নামের এক সাহেব এসে উপস্থিত হন গ্রামে, যিনি কেবল অত্যাচারী নন, বরং এক নারী লোলুপ পিশাচ। গ্রামের মেয়ে বউ থেকে বাচ্চা সবার উপর তার অকথ্য অত্যাচার যেন দিনের পর দিন বেড়েই চলেছে। নতুন জমিদার অর্থাৎ নায়েব মশাইও কোনোভাবে তাদের আটকাতে পারছে না। দিনের আলো কমে এলে গ্রামে সবাই নিজেদের বাড়িতে চলে যায়। গভীর রাত। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে বাড়ির দরজা পেরিয়ে অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে। সামনে একটা জঙ্গল, তবে তা বিশেষ ঘন নয়। ছায়ামূর্তি ধীরে ধীরে সেই জঙ্গলে প্রবেশ করল। বেশ কিছুটা যাবার পর একটা মাটির ছোট ঘরের সামনে গিয়ে থামল সে। এই ঘর বেশি দিনের পুরনো নয়। দেখলে বোঝা যায় কয়েক মাস আগে এই ঘর তৈরি হয়েছে, তবে বসবাসের জন্য নয়, বরং কিছু গোপন পরামর্শ করার জন্য। নয়তো দিনের আলোয় এই ঘর বনের গাছপালার আড়ালেই থাকে। এবার সেই ছায়ামূর্তি ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজায় তিনবার টোকা দিল। ছায়ামূর্তি একবার চারপাশে দেখে নিয়ে ঘরে প্রবেশ করল। তাকে একটা কেদারা এগিয়ে দেওয়া হলো। সে বসতেই তারপর অপর পাশে এসে বসল অপর এক ছায়ামূর্তি, যাকে দেখা না গেলে তার কথা শোনা যাচ্ছে। যদিও তাকে দেখার ভাগ্য এখনো অব্দি হয়নি, তবে এমন এক মানুষকে দেখার ইচ্ছা সবার মধ্যেই থাকে। রাজ্য তো দখল হলো, কিন্তু গ্রামবাসীদের এই দুর্দিন ঘুচিয়ে সুদিনের সূচনা কবে হবে? আপনি তো সবই জানেন। আমি নিজের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু ওদের সাথে ক্ষমতায় পেরে উঠছি না। ওদের হাতে বন্দুক আছে। ওদের একটা বন্দুকই আমাদের 10 জনকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আপনি এর একটা উপায় বলে দিন। আমাদের শক্তি আমাদের হাতিয়ার, বন্দুকের প্রয়োজন আমাদের নেই। তবে সবাইকে একজোট হতে হবে, তবেই এই দুর্দিনের সমাপ্তি ঘটবে। আমি আমার লেঠেল জড়ো করেছি। এছাড়া পাশের গ্রামগুলোতেও খবর পাঠিয়েছি। তবে আমার মনে হয় এদের মধ্যে কেউ একজন ইংরেজদের চর আছে, নয়তো আমাদের সব তথ্য ওরা কোথা থেকে পাচ্ছে? টাকা, কয়েকটা টাকার জন্য এটা সব বিক্রি হয়ে গেছে। তবে আমরা আমাদের এই লড়াই থামাবো না। সেদিন যেমন ওই কার্নেলের মাথা কেটে নিয়েছিলাম, এবার দরকার পড়লে ওই ক্রুশের মাথাও আমি দেহ থেকে আলাদা করে দেব। যে আগুন ওরা জ্বালিয়েছে সেই আগুনেই ওদেরকে শেষ করব। আমি জানি আপনি পারবেন। আমার আজও সেই দিনের কথা মনে আছে, যেদিন সর্বহারা এক মা আর তার 15 বছরের একটা ছেলেকে আপনি আশ্রয় দিয়েছিলেন। নিজে দায়িত্ব নিয়ে তাকে পড়াশোনার পাশাপাশি শিখিয়েছিলেন লড়াই করতে। লড়াই? সত্যের জন্য লড়াই করতে শেখালেও হাতে অস্ত্র তুলতে শেখাতে পারিনি, আর না নিজে তুলতে পেরেছি। যদি নিজে তুলতে পারতাম। কথাটা শেষ করতে পারেন না তিনি, তার আগেই গলা বুঝে আসে। কি হলো, থামলেন কেন? আর আপনিও তো অস্ত্র তুলেছেন, তাহলে কেন এই কথা বলছেন? সে যে বড্ড দেরিতে তোমার জীবনের গল্পের সাথে আমার জীবনের গল্পেরও একটু হলেও তো মিল আছে। এতদিন এই কথা আমি কাউকে বলিনি, এবার সময় এসেছে এই কথাটা বলার। এরপর কিছুক্ষণ চুপ করে থাকে সেই ছায়া, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। তখন ইংরেজরা ব্যবসা করার ইচ্ছে নিয়ে সবে এই দেশে এসেছে। জমিদার থেকে শুরু করে মহাজনরাও তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে, আবার কিছুজন তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি 1651 সালে উড়িষ্যার বালেশ্বরে স্থাপিত হয়। পরে হুগলি, পাটনা, ঢাকা, কাশিমবাজার ও কলকাতায় এই ধরনের বাণিজ্য কুঠি গড়ে ওঠে। এসব বাণিজ্য কুঠির অধীনে অসংখ্য
মফস্বল কুঠি ছিল। ইংরেজদের আঞ্চলিক সদর দপ্তর ছিল হুগলিতে। এর আগে সুরাটে একই বাণিজ্য কুঠি ছিল। রানী এলিজাবেথ এখানে বাণিজ্য করার প্রস্তাবে রাজি হলে বাণিজ্য শুরু হয়। এরপর 1777 সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় এবং লুইস বার্নার্ডকে প্রথম নীলকর মনে করা হয়। আর তখন থেকেই শুরু হয় প্রবল সমস্যা। নীলের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ওদের অত্যাচারটাও বাড়তে থাকে। কিছু মানুষ টাকার কাছে নিজেদেরকে বিলিয়ে দেয়, বিক্রি করে দেয়। আর সেই তালিকায় ছিল এই গ্রামের জমিদারের পূর্বপুরুষ, যিনি তোমার পূর্বপুরুষের নায়েব ছিলেন। আমি তখন বেশ ছোট, বাবা মাস্টারমশাই। তিনি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছিলেন, তাই সবাইকে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তারা সেটা শোনেননি। উল্টে আমাদের পরিবারের ওপর কোপ নেমে আসে। আমাদের ধান জমিতে আগুন লাগিয়ে দেয়া হয়। তখন এত কিছু বুঝিনি। বাবার কথায় বিলেত চলে যাই, আর যেদিন ফিরে আসি সেদিন অনেক কিছু বদলে গেছে। ততদিনে বিশ্বাসঘাতকতা প্রবেশ করেছে এই গ্রামে। ওই নায়েব আমার দাদুকে মেরে ফেলেছে। আমি, আমার মা, সে সময় আমার মামার বাড়িতে ছিলাম। এসবের কিছুই জানতাম না। বাবার নিতে যাবার কথা ছিল, তবে তিনি যাননি দেখে মা আমাকে নিয়ে নিজেই রওনা দেন। আর যখন এখানে আসি, দেখি জমিদার বাড়ি আগুনে পড়ছে। আমরা সেদিকে ছুটে যাই। ওই লোকগুলো আমার মাকেও ছাড়েনি। তবে আপনার জন্য আজও আমি বেঁচে আছি। তবে আজ ওই শয়তান জমিদারকে শেষ করতে পেরে আমার নিজেকে একটু হলেও হালকা লাগছে। ওর পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি আজ আমি ওকে দিয়েছি, যদিও ও নিজেও এর যোগ্য। এরপর বেশ কিছুক্ষণ নীরব থাকে দুজন। এরপর সেই ছায়ামূর্তি যেভাবে সেখানে এসেছিল আবার সেভাবেই ফিরে যায়। তবে দুজনের মধ্যেই বিদ্রোহের আগুন জ্বলতে থাকে। সকালবেলা নতুন জমিদার সবে ঘর থেকে বেরিয়েছে এমন সময় একজন লিঠেল এসে বলে, ওই সাহেব গ্রামের লোকেদের ওপর অত্যাচার করছে। খবর পেলাম কাল রাতে নাকি বিপিনের বাড়ি থেকে তার বউকে তুলে নিয়ে গেছে। শুধু তাই নয়, তাদের বাড়ি ঘর ক্ষেত সবকিছুতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। ও মা, সে কি কথা? কেন করলো এসব? বিপিন নাকি আরো কিছু লোকজনকে নিয়ে নীল চাষ করবে না জানিয়ে দিয়েছিল, তাই নাকি সাহেব এই কাজটা করেছে। এবার সত্যি কিছু একটা করতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা শোন, বাকি লেঠেলদের ডেকে নিয়ে আয় যা। ওনার কথা মতন সে গিয়ে বাকিদের ডেকে নিয়ে আসে। বাকিরা এসে জমা হলে উনি বলে, শোন, এবার থেকে তোরা চোখ কান খোলা রাখবি। আমি চাই না ওই ইংরেজরা আমার প্রজাদের ওপর কোনো রকম অনিষ্ট করুক। আগের জমিদার যা করেছে, কিন্তু আমি এই সব কোনোভাবেই মেনে নেব না। দরকার হলে তোরা আরো লেঠেল জোগাড় কর। এবার মুখোমুখি লড়াই হবে। আগে কর্তা মশাই, সবই তো বুঝলাম, কিন্তু সমস্যা হলো ওদের বন্দুকের সামনে আমরা বেশিক্ষণ টিকতে পারবো না। অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এই কথাটা অবশ্য মন্দ বলিসনি, তবে আমাদের হেরে গেলে চলবে না। যতক্ষণ না অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ এভাবেই আমাদের লড়াই জারি রাখতে হবে। একবার যদি লড়াই থামিয়ে দিই তাহলে আর কোনোভাবেই ওদের আটকানো যাবে না। বেশ, আপনি যা বলবেন। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর বিপিন সেখানে এসে হাজির হয়, আর তারপর কাঁদতে কাঁদতে মাটিতে বসে আর বলতে থাকে, বাবু বাবু আমার বউটারে বাঁচান বাবু, ওরা ওকে মেরে ফেলবে। বাবু বাবু দয়া করুন। আরে ওঠো ওঠো, এভাবে পায়ে পড়ো না। আমি লেঠেল পাঠিয়েছি, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি থাকতে তোমার বউয়ের কিচ্ছু হবে না। বাবু আপনি তাড়াতাড়ি চলেন, ওরা আমার বউটাকে
টানতে টানতে গ্রামের মাঝখানে নিয়ে গেছে। গ্রামের লোকের সামনে যদি ওরা আমার বউটার গায়ে হাত দেয়, তাহলে তাহলে তাকে নিয়ে এই গ্রামে থাকা যে দায় হয়ে যাবে বাবু। সবাই সবাই যে আমাদের আমাদের এক ঘরে করবে, তাই এমনিতেই না জানি তারা কি না কি ভাবছে। বাবু বাবু দয়া করুন। কি বলছো এসব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, দেখি কি করতে পারি। এরপর উনি একটা লাঠি তুলে নিয়ে বিপিনের সঙ্গে বেরিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সাহেব বিপিনের বউকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, আর লিটল বাহিনী চেষ্টা করলেও তাকে কোনোভাবেই আটকাতে পারছে না। তবে তাদের আঘাতে কিছু গোড়া সিপাহী আহত হয়েছে। উনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, এগিয়ে গেলেন সাহেবের সামনে, গম্ভীর গলায় বললেন, সাহেব সাহেব ওকে ছেড়ে দাও, নইলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। রিয়েলি? তা কি হইবে শুনি? যে হাল লর্ড কর্নেলের হয়েছিল জানা আসে নিশ্চয়, ঠিক তাই হবে। ইউ, তোমার সাহস হইল কি করিয়া আমার সাথে এরকম বিহেভ করিবার? ডু ইউ নো মি? না, জানি না, আর জানার দরকারও নেই। ওকে ছেড়ে দাও, নয়তো খুব খারাপ হবে। আজ আমি সবাইকে দেখাইয়া দিব উহারা কত বড় মিস্টেক করিয়াছে। কথাটা বলেই বিপিনের বউকে ঠেলে মাটিতে ফেলে দেয়। এর আগেও বহু মেয়েদের সর্বনাশ করেছে এই সাহেব। তাদের কেউ সাহেবের হাতেই প্রাণ দিয়েছে, তো কেউ লজ্জায় নিজেকে শেষ করে দিয়েছে। কত কৃষকদের ঘর বাড়ি ক্ষেত সব জ্বালিয়ে দিয়েছে। জমিদার বাবু কিছু জনকে বাঁচাতে পারলেও সাহেবের বন্দুকের কাছে হার মানতে হয়েছে অনেককে। তবে এখন আর নয়, এবার সময় এসেছে রুখে দাঁড়ানো। এইসব ভেবে নতুন জমিদার তার হাতে থাকা লাঠিটা দিয়ে সজোরে আঘাত করলো সাহেবের হাতে। এই অচকিত আক্রমণের জন্য উনি তৈরি ছিলেন না, ফলে বিপিনের বউয়ের হাত ছেড়ে দিয়ে নিজের হাত চেপে ধরে। মুখ দিয়ে বেরিয়ে আসে গোহানির শব্দ। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, শিউথিম, তোমার সাহস হইল কি করিয়া? আজ তোমাকে ছাড়িব না আমি। সাহেব বলল ঠিকই, কিন্তু গুলি চলল না। নতুন জমিদার বলল, সাহেব গুলি তো আর চলবে না, একবার দেখো চারপাশটা ভালো করে। সাহেব চারপাশে তাকিয়ে দেখল ও সেনা দল পুরোপুরি হেরে গেছে এই লাঠিয়ালদের কাছে। যাদের সে সামান্য ভেবেছিল তারাই যে এমন রূপ নেবে তা সে ভাবতেও পারে। তবে সে নিজেও হারার পাত্র। কোমর থেকে একটা তলোয়ার বের করে উঠে দাঁড়ালো। নতুন জমিদার নিজেও তৈরি ছিল। দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। কেউ কারোর থেকে কম নয়। তবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর সাহেব তার তরোয়ালটা জমিদারের মাথা লক্ষ্য করে চালিয়ে দেয়। যদিও তাতে বিশেষ লাভ হয় না, কারণ তার এক লেঠেল এসে তাকে বাঁচিয়ে নেয়। সাহেবের মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। সে কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই কেউ একজন বলে ওঠে, আমার সাথে একবার খেলবে নাকি ওই তলোয়ার নিয়ে? কথাটা কে বললো দেখার জন্য যখন সবাই এদিক ওদিক তাকাচ্ছিল, তখন সেই ভিড় ঠেলে এগিয়ে এলো একজন, যার চুলে সামান্য বাদ ধরলেও চেহারায় বার্ধক্যের কোনো ছাপ। তবে মুখ ঢাকা থাকায় কেউ তাকে চিনতে পারে না। তবে জমিদারের মুখে একটা হাসি দেখা যায়, যেন এই মানুষটা অপেক্ষাতেই ছিল সে। সাহেব তাকে দেখে বলল, কে তুমি? আমি কে তা পরে বলবো, আগে একবার পরীক্ষা হয়ে যাক তোমার ওই তলোয়ারের জোর কত। রিয়েলি? শুরু হলো প্রবল লড়াই। কেউ কারোর থেকে কম যায়। সাহেবের তলোয়ার আর আগন্তুকের লাঠি যেন একে অপরকে মেপে নিচ্ছে প্রতি মুহূর্তে। সবাই অধীর আগ্রহে দেখছে শেষে। তবে ধীরে ধীরে সাহেবের তলোয়ার হার মানতে শুরু করল। লাঠির আঘাতে সাহেব মাটিতে লুটিয়ে পড়ল। এবার সেই আগন্তুক লাঠিটা সাহেবের বুকের ওপর চেপে ধরে দাঁতে দাঁত চেপে ধরল। কি সাহেব, এবার কিছু বলবে? এত দিন ধরে অনেক অত্যাচার চালিয়েছ,
আগের ঘটনা বোধ হয় তোমার জানা নেই, নয়তো এমন কাজ করবার আগে দুবার ভাবতে। তবে কোনো ব্যাপার নয়, এরপর যা হবে তা তুমি সারা জীবন মনে রাখবে আর ভাববে কেন আগে ওদের বারণ শুনলাম না। কথাগুলো বলি সেই সাহেবকে লাঠি দিয়ে মারতে শুরু করে। লাঠির এক একটা আঘাত যেন বলছে, সাহেব তোমার সময় ফুরিয়ে এসেছে, এবার তোমাকে তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। লাঠি দিয়ে মারতে মারতে আগন্তুক সাহেবকে প্রায় আধমরা করে ফেলে, তবুও যেন তার রাগ কমছে না। গ্রামের মানুষজন এটা দেখে উল্লাসে ফেটে পড়েছে। তারা সবাই চিৎকার করে বলছে, মারো ওকে, আরো মারো, ওকে আরো মারো, মেরে ফেলো, যেন বাঁচতে না পারে। ওর মতন শয়তানের এটাই শাস্তি। এইভাবে মার খেতে খেতে একসময় সাহেব সত্যি সবার সামনে প্রাণ ত্যাগ করে। লোকজন সাহেবের দেহটা ঘিরে ধরেছে, তবে সেই ভিড়ের মধ্যে থেকে কখন যে সেই আগন্তুক চলে গেছে তা কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করেছে। তাই আগন্তুকের সে পিছু আগন্তুক হাঁটতে হাঁটতে গিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তার পিছু নিয়ে যে আসছিল সে নিজেও জঙ্গলে প্রবেশ করে। তারপর হঠাৎ বলে ওঠে, আজ আপনি সবার সামনে এসেও এভাবে লুকিয়ে আছেন কেন? নিজের পরিচয় কেন দিচ্ছেন না? কে আপনি? তবে সে কিছু না বলে নিজের কুটিরের ভিতর চলে যায়। তার দেখা দেখি অপরজন ভেতরে চলে যায়। তবে ভেতরে গিয়ে যাকে দেখে তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার মুখ দিয়ে বেরিয়ে আসে, মাস্টার মশাই আপনি? হ্যাঁ, আমি জগদীশ, তবে আমি চাই না এটা কেউ জানুক। কিন্তু কেন? আসলে এখনো যে অনেক কাজ বাকি। আজ যা হলো এরপর আরো অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই সেই বিপদের মোকাবিলা করার জন্য আমি সবার চোখের আড়ালে নিজের কাজ করতে চাই। কোন বিপদের কথা বলছেন আপনি? এই সাহেবের মৃত্যুর খবর যখন ওরা পাবে তখন ওরা পাল্টা আক্রমণ করবে না ভেবেছ? অবশ্যই করবে, বরং আরো ভয়ানক কিছু করবে, আর তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আমরা তৈরি আছি সবকিছুর জন্য। আমার লেঠেল বাহিনীও তৈরি আছে। আমি এই গ্রামের জমিদার। আমি সকলকে বললে সবাই এই যুদ্ধের জন্য এগিয়ে আসবে। কিন্তু এর সাথে আপনার নিজেকে লুকিয়ে রাখার কারণ কি? এই বিদ্রোহের মূল কাণ্ডারি আমি। কথা জানাজানি হয়ে গেলে ইংরেজরা ঝাঁপিয়ে পড়বে আমাকে শেষ করতে, আর বাকিরা ঝাঁপিয়ে পড়বে লড়াই করতে। আর তাছাড়া আমার লক্ষ্য অনেক বড়। মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক করেছি একটা দল বানাবো যারা ওই গোলা বারুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। এই লাঠি তলোয়ার নিয়ে বেশি দূর এগোনো যাবে না, আর তাই আরো বড় ঝড় ওঠার আগে নিজেদের খুঁটিটাকে শক্ত করতে হবে। কি তোমরা এখানে কেন? আমরা যে একটাই দল, ওই সাহেবদের হত্যা থেকে, ওদের কাছ থেকে ফসল উদ্ধার, এই সবটাই আমরা একসাথে করেছি। কিন্তু তোমরা এসব জানলে কি করে? আর কবে হলো এই দল গঠন? জগদীশের প্রশ্ন শুনে বিপিন বলতে শুরু করে, সেদিন যখন সাহেবরা আমার বউকে তুলে নিয়ে গেছিল, আমি অনেক রাত্রে তাদের ডেরায় যাই, যদি তাকে ছাড়িয়ে আনতে পারি। কিন্তু সে সময় দেখি ওখানে আগুন লেগে গেছে। এটা দেখে আমি সব আশাই ছেড়ে দিয়েছিলাম। তখন দেখি এই দুটো ছায়া মূর্তি পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তাদের পিছু নিই। তখন জানতে পারি ওই ছায়া মূর্তির একজন এই মাস্টার মশাই, আর একজন আমার বউ। তারপর থেকে আমি ওনার সাথেই আছি। এই 2 গ্রাম মিলিয়ে আমরা একটা দল তৈরি করেছি। তবে এখনো অনেকটা পথ চলতে বাকি। সে তো বুঝলাম,
কিন্তু তোমরা এভাবে আড়ালে কেন? কেউ তো জানতেও পারবে না যে তোমরা তাদের জন্য কত কিছু করেছ। বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হয়। আমিও সামিল হতে চাই। বলুন আমাকে কি করতে হবে। আপনি তো আছেন, আমি জানি ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। এই কাজ তোমাকে একাকেই করতে হবে, কারণ আমি কাল ভোরে শহরে যাব এই বন্দুকের বিরুদ্ধে লড়াই করবার উপায় খুঁজতে। এছাড়া বাকি সব গ্রামগুলো তো যেতে হবে, এই নীল চাষ বন্ধ করতেই হবে। আপনি কি একা যাবেন? আমাকে একাই করতে হবে কাজ, তবে পরে ওরাও যাবে। এখন সবার যে অনেক কাজ। কিন্তু আমি একা কি করে এত কিছু সামলাবো? নিজের ওপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। যে মানুষটা ওই অত্যাচারী জমিদারকে শেষ করতে পারে, সে এই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, এ বিশ্বাস আমার আছে। আমি জানি তুমি ঠিক পারবে। এছাড়া আমার লিটল বাহিনী তো তোমার সঙ্গেই আছে, তোমার কোনো ভয় নেই। ভয় আমি পাই না মাস্টার মশাই। আমার ভয় সেদিনই চলে গেছিল যেদিন চোখের সামনে নিজের গোটা পরিবারকে আমি শেষ হয়ে যেতে দেখেছিলাম। যাক, সেসব কথা এখন থাকো সব। আপনি যখন ভরসা করে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তখন আমি নিজের প্রাণ থাকতে ওদের কিছু হতে দেব না। বেশ, এখন তুমি এসো, আমার নিজের কিছু কাজ আছে। কাল ভোরবেলায় রওনা দিতে হবে না, সমস্ত কাজ আমাকে আজকে সেরে রাখতে হবে। বেশ মাস্টার মশাই। আর শোনো, কাল তুমি একবার এখানে আসবে। তখন তুমি আমাকে পাবে না ঠিকই, তবে আমি তোমার জন্য একটা জিনিস রেখে যাব যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। এখন জানতে চাও না সেটা কি? কাল ঠিক সময় হলেই জানতে পারবে। কথাটা শুনে সে মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। সে চলে গেলে মাস্টার মশাই একটা কাগজ নিয়ে লিখতে বসে। প্রিয় জগদীশ, আমার তোমাকে নতুন করে বলার কিছু নেই। আমার নিজের শিক্ষার উপর এটুকু বিশ্বাস আছে, আর যাই হোক, তুমি কখনো অসৎ পথে পা দেবে না। তবুও তোমায় একটা কথা বলি, অসৎ পথ মানুষকে কিছুদিনের জন্য সুখ এনে দিলেও তা চিরস্থায়ী হয় না, বরং তার নিজের এবং পাশাপাশি আরো বহু মানুষের দুঃখ বয়ে আনে। ঠিক যেমন এনেছিল জমিদার প্রতাপ নারায়ণের জন্য। আমি তোমাকে নিজের কাছে আঁকলে রেখেছিলাম। আসলে তোমার বাবা ছিলেন আমার ভাইয়ের মতো, তাই তোমাকে নিজের ছেলের জায়গা দিয়েছি। ইংরেজদের হাতে হাত মিলিয়ে গ্রামের ক্ষতি না করলে আমি কখনোই নিজেকে লুকিয়ে প্রতাপ নারায়ণের বিরুদ্ধে চক্রান্ত করতাম না। তোমাকে আমি সরাসরি কথাগুলো বলতে পারতাম, তবে নিজের সাথে আমাকে নিজেকে অনেক লড়াই করতে হয়েছে, যেটা প্রকাশ্যে করা সম্ভব ছিল না। তাই এই ছদ্মবেশ। তবে তোমাকে আমি নিজেই নিজের এই ছদ্মবেশের সঙ্গে পরিচয় করিয়েছিলাম, যাতে তোমার হাতে দায়িত্ব তুলে দিতে পারি। আর আজ তা সফল হয়েছি। শুধু তাই না, আজ আমি মন থেকে মেনে নিতে পেরেছি যা করেছি একদম ঠিক করেছি। এই কারণেই আমি তোমাকে সবটা জানালাম। এরপর আরো বড় যুদ্ধের জন্য তৈরি হতে হবে, সময় বড় কম। ইতি, মাস্টার মশাই। চিঠিটা লিখে একটা ছোট বন্দুক দিয়ে সেটা চাপা দিয়ে রাখেন উনি। এই বন্দুকটা লর্ড কর্নেলের বন্দুক, যেটা সে সেদিন নিজের সাথে করে নিয়ে এসেছিল। কারণ লোহাকে কাটার ক্ষমতা কেবল লোহারই আছে, তা যে সবার জানা। সেই সময় একজন বলে ওঠে, আচ্ছা মাস্টার মশাই, এরপর আমাদের সংগ্রাম কিভাবে এগোবে? আপনি ছাড়া আমরা কিভাবে এগোবো? খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। ইতিমধ্যেই
মাস্টার মশাই আর তার দলবল বেশ কিছু সাহেবকে হত্যা করেছে। শুধু তাই নয়, থানার পর থানা আগুনে পুড়িয়ে দিয়েছে। আর আজ তাদের সবচেয়ে বড় কাজ অস্ত্র লুণ্ঠন। ওদের কাছে খবর আছে আজ সাহেবদের জন্য অস্ত্র আসছে জলপথে। সেই অনুযায়ী ওরা তৈরি হয়ে নেয়। সূর্য সবে অস্ত গেছে। বন্দরে চারদিকে সিপাহীদের ভিড়। আগে অস্ত্র নামানো হোক, তারপর আমরা আক্রমণ করব। বেশ, তাই হবে। যেমন ভাবা তেমন কাজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, লাঠি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় তুমুল লড়াই। মাস্টারমশাই চিৎকার করে বলে ওঠেন, সাহেব, অনেক অপমান, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। তোমাদের দাসত্ব আমরা মানছি না, মানব না। কি করিবে তুমি? তুমি আর তোমার টিম কিছুই করিতে পারবে না। আমরা সোলজার, ওয়েল ট্রেন্ড। তাই নাকি? এই একটা লাঠির ঘাত তোমাদের জন্য যথেষ্ট। বাহুবলের সামনে তোমার ওই অস্ত্র কিছুই করতে পারবে না। ওনার গোটা দলের প্রবল আক্রমণে একটা সময় ইংরেজ বাহিনী হার মেনে নেয়। সমস্ত অস্ত্র চলে যায় মাস্টার মশাইদের কবজায়। এই কথা ছড়িয়ে পড়তেই আরো বিদ্রোহীরা এসে যোগ দেয় ওদের সাথে। একদিকে ইংরেজরা যেমন জমিদার, নায়েব, মহাজন এদের হাতে করে বাংলা দখল করতে থাকে, অপরদিকে সকল বিদ্রোহীরা তাদের বুঝিয়ে দিতে থাকে তারা ওদের দাস নয়। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকটি গ্রামে গ্রামে অভিনীত হতে থাকে। এই নাটক ইংরেজদের অত্যাচার আর নীল চাষের বিরুদ্ধে সাধারণ মানুষের জাগিয়ে তোলে। দিকে দিকে নীল চাষের বিরুদ্ধে গর্জে ওঠে ভারতের মানুষ। ফলস্বরূপ শুরু হয় নীল বিদ্রোহ। ইংল্যান্ডের ওপর মহলে এই খবর পৌঁছে যায়। দ্রুত নির্দেশ আসে অবিলম্বে নীল চাষ বন্ধ করার জন্য। অচিরেই বন্ধ হয় নীল চাষ। তবে ইংরেজদের রাজত্ব কায়েম হয়ে যায় কিছু বঙ্গ সন্তানের বিশ্বাসঘাতকতার ফল হিসেবে। মাস্টারমশাই ইতিমধ্যে বার্ধক্যজনিত কারণে কিছুটা ভেঙে পড়েছেন। তাই একদিন তার দলের সভা ডাকলেন। শোনো জগদীশ, শোনো আব্দুল, মহিম, তরুণ, জ্যোতি, সবাইকে বলছি, নীল চাষের অত্যাচার আমরা দমন করতে পেরেছি, কিন্তু শয়তান ইংরেজ বণিকের বেশ ধরে এদেশে এসে আজ নিজের শাসকের পদে বসেছে। তাই আমাদের কাজ আরো কঠিন হয়ে উঠল। হ্যাঁ মাস্টার মশাই, আমাদের কি করতে হবে আদেশ করুন। শোনো জগদীশ, আমি বৃদ্ধ হয়েছি, আমার পক্ষে আর সরাসরি লড়াই করা সম্ভব নয়, কিন্তু তোমরা আছো আমার শক্তি, আমার সাহস। তোমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা রাজি। সকলের মুখের দিকে কঠিন দৃষ্টি বুলিয়ে নিয়ে মাস্টারমশাই ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা এবার তৈরি হও নিজেদের সশস্ত্র বিপ্লবের অংশ হতে। তোমাদের বন্দুক, পিস্তল চালানো শিখতে হবে, প্রয়োজন হলে বোমা বানাতেও শিখতে হবে। মোট কথা, ইংরেজদের এদেশ থেকে বের করতেই হবে। তোমরা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মাস্টার মশাই। আপনি পাশে থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আর যদি আমি না থাকি? মানে এটা আপনি কি বলছেন মাস্টার মশাই? হ্যাঁ জগদীশ, আমি ঠিকই বলেছি। এবার তোমাদের যাত্রা শুরু। আমার জীবন ফুরিয়ে এসেছে, তাই আমি চাই
এই দেশের স্বাধীনতার স্বপ্নকে সার্থক করার দায়িত্ব এবার তোমরাই কাঁধে তুলে নাও। আচ্ছা মাস্টার মশাই, এরপর আমাদের সংগ্রাম কিভাবে এগোবে? আপনি ছাড়া আমরা কিভাবে এগোবো? অবুঝ হয়েও না আব্দুল, আজ থেকে জগদীশ তোমাদের গুরু, ওই তোমাদের পরিচালনা করবে। মাস্টার মশাই, আমি কি পারবো এই দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই পারবে জগদীশ, তুমি ওদের বয়স জ্যেষ্ঠ, আর সেই সাথে জমিদারি পরিচালনা এবং ইংরেজদের বিরুদ্ধে মোকাবিলা করার অভিজ্ঞতাও তোমার হয়েছে। তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো সংশয় নেই। শোনো, তোমরা আজ এখান থেকে বেরিয়ে পড়ো, দেরি করো না। তোমাদের মঙ্গল হোক। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়, জয় ভারত। সকলে মাস্টার মশাইকে প্রণাম করে স্লোগান গাইতে গাইতে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে যেন কয়েকটি জোনাকি আগুনের স্ফুলিঙ্গ হয়ে ওঠার ইচ্ছা নিয়ে ছুটে চলল। তারা জানে না পথ কোথায় গিয়ে শেষ হবে, শুধু তাদের চোখে জ্বলতে থাকা শপথের আগুন দু চোখ ভরে দেখে নিয়ে বৃদ্ধ মাস্টার মশাই ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। এবার তার লক্ষ্য মেয়েদের তৈরি করা। মাকে রক্ষা করতে গেলে যে সবাই মিলে হাতে হাত রেখে লড়তে হবে। জীবনের কঠিন লড়াই যে মা বোনেরাও প্রতিনিয়ত লড়ছে। এবার তাদের নামতে হবে লড়াইয়ের ময়দানে, পিতার সাথে, স্বামীর সাথে, সন্তানের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ভারত মা যে সবার মা। আপনারা শুনছিলেন নবাগতা লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর লেখা গল্প অবলম্বনে অডিও স্টোরি মুক্তির স্বাদ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অভিষেক ব্যানার্জি, অভিজিৎ মাঝি, শান্তনু দে, রাজা সর্দার, তমাল ব্যানার্জি, স্বস্তিক দে, অমিতাভ গুপ্ত, শুভম রায়চৌধুরী, টাবুন চৌধুরী, নীলাঞ্জন রায় ও জয়দীপ গাঙ্গুলি। গল্পের কথক, দর্শ ও শুভ স্বপ্না মুখোপাধ্যায়। গল্পের পোস্টার ও আবহ জয়ফর ক্রিয়েশন। গল্পের নাট্যরূপ দিয়েছেন মোহর। সমগ্র পরিকল্পনা, প্রযোজনা ও পরিচালনায় জয়দীপ গঙ্গোপাধ্যায়। আমাদের আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব আবার এখন স্টোরি টাইম চ্যানেলে। ধন্যবাদ।